সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য আমাদের এই ক্লাসের ব্যবস্থা করা। এখন সেপ্টেম্বর মাস চলতেছে, আগামী মাস অক্টোবর। বেশ অধিকাংশ স্কুলেই আগামী মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ বা মাসের শেষের দিক থেকেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি সবাই নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। তোমাদের এই প্রস্তুতিতে সামান্য একটু সাহায্য করার জন্য আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আলোচনা করতে চাই গণিত নিয়ে। গণিত নিয়ে সবার মধ্যে একটি ভীতি কাজ করে। বিশেষ করে গণিতের সৃজনশীল অংশে উত্তর করতে পারলেও আমাদের বহু নির্বাচনীতে রয়েছে প্রচুর সমস্যা। আমরা পরীক্ষার হলে বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, বহু নির্বাচনী পরীক্ষার সময়, বিশেষ করে গণিত পরীক্ষার সময় আমরা আমার শিক্ষার্থীদেরকে 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। আমরা আবারও বলছি, গণিত পরীক্ষায় বহু নির্বাচনী অংশে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম শ্রেণী, যারা বহু নির্বাচনী বাসায় একদমই প্র্যাকটিস করেনি। দ্বিতীয় শ্রেণী, যারা বাসায় বা এই সময়টা ধরে বহু নির্বাচনী প্র্যাকটিস করেছে, কিন্তু দেখা গেছে পরীক্ষার হলে 10 থেকে 12টি এমসিকিউ দাগানোর পরে তাদের হাতে আর সময় থাকছে না, কারণ সেই এমসিকিউগুলো সলিউশন করার জন্য খুব লম্বা একটা প্রসেসের মধ্যে দিয়ে তারা চলে যায়। যার কারণে 10 থেকে 12টি এমসিকিউ সলিউশন করার পরে তাদের হাতে 20 থেকে 25 মিনিট সময় চলে যায়, আর কিছুক্ষণ সময় অবশিষ্ট থাকে। যার কারণে বাকি এমসিকিউগুলো তারা আর সলিউশন করে দাগাতে পারে না। তৃতীয় শ্রেণী বা থার্ড ক্যাটাগরিতে আমরা তাদেরকে রাখি, যারা হচ্ছে বাসায় এমসিকিউ সলিউশন খুব ভালোভাবেই করে, কিছু শর্টকাট ট্রিক শিখে যায়, যার কারণে সম্পূর্ণ ম্যাথ সলিউশন না করেই তারা এমসিকিউর প্রশ্নগুলো খুব আরামসে দাগাতে পারে। তারপরও ক্ষেত্র বিশেষ 3-4টা ম্যাথ এরকম থাকে যেগুলো সলিউশন করতে অনেক লম্বা একটা সময় চলে যায়, সেগুলো পরে বিবেচনার বিষয়। যেহেতু ম্যাথের এমসিকিউ নিয়ে সবারই একটা ভীতি কাজ করে, তাই এই ম্যাথের এমসিকিউগুলো কিভাবে কিছু শর্টকাট ট্রিক দিয়ে আমরা সলিউশন করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের পর্ব আমরা শুরু করতে চাই ত্রিকোণমিতি দিয়ে। ত্রিকোণমিতি বিষয় সম্পর্কে বলতে গেলে দেখা যায় যে আমরা অনেকেই হয়তো ত্রিকোণমিতির যেই সৃজনশীলগুলো রয়েছে সেগুলো আমরা সলিউশন করতে পারি, বা দেখা যায় ত্রিকোণমিতির একই প্রশ্ন বারবার ভিন্ন ভিন্ন রূপে আসে, একটু প্র্যাকটিস করলে সেটা চলে আসে। কিন্তু ত্রিকোণমিতির যে এমসিকিউগুলো থাকে সেই এমসিকিউগুলো নিয়ে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়তে হয়। আমরা বুঝতেই পারি না যে এমসিকিউ সলিউশনটা করব কিভাবে, কোন নিয়মে সলিউশন করলে একটু দ্রুত করা যাবে, আর এত সূত্র কি জানা থাকতে হবে। অনেক প্রশ্ন আছে ত্রিকোণমিতি নিয়ে খুব বড় একটা ভীতি কাজ করে শিক্ষার্থীদের মাঝখানে। তো আমরা আজকের আলোচনায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির কিছু বেসিক কনসেপ্ট সেগুলো নিয়ে আলোচনা করে, এবং সেই কনসেপ্টগুলোর আলোকে আমরা কিছু এমসিকিউ সলিউশন করার চেষ্টা করব। তো চলো শুরু করি এমসিকিউ সলিউশন ক্লাস ত্রিকোণমিতি পার্ট 1। সবাইকে রাশেস এডুকেয়ারে স্বাগত। প্রথমেই হচ্ছে ত্রিকোণমিতির বেশ কিছু কমন টপিক আছে যেগুলোর উপরে প্রশ্ন করা হয় সচরাচর। তো আমরা সেই টপিকগুলো ধরে ধরে যদি সামনের দিকে আগাই তাহলে আশা করি আমাদের ত্রিকোণমিতি থেকে অনেকটাই ভীতি চলে যাবে। এখানে আমরা এমসিকিউ সলিউশনের জন্য যে সকল শর্ট ট্রিক বলতেছি, এই ট্রিকগুলো আয়ত্ত করতে গিয়ে যদি আমরা ভালো করে আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনি তাহলে এগুলো আমাদের সৃজনশীল অংশেও অনেকটা কাজে দিবে আশা করি। আজকে আমরা আলোচনা করব 2টি কনসেপ্ট নিয়ে। প্রথম কনসেপ্ট হচ্ছে ত্রিভুজের বাহুর সাথে
ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক। ত্রিভুজের বাহুর সাথে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক। যাদের ত্রিকোণমিতি সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদের জন্য আমরা একটু প্রাথমিকভাবে আলোচনা করে নিচ্ছি। ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি কোণের পরিমাপ। একটি ত্রিভুজে তিনটি কোণ থাকে, সেই তিনটি কোণের সাথে ত্রিভুজের যে তিনটি বাহু থাকে সেই তিনটি বাহুর কি সম্পর্ক সেগুলো যে অনুপাত দ্বারা নির্ণয় করা হয় তাদেরকে আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতি যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে যেহেতু তোমরা নতুন করে ত্রিকোণমিতি পেয়েছো, এজন্য ত্রিকোণমিতির আলোচনা সমূহ শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য বা সমকোণী ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। এখানে দেখো পাশে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা আছে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। আমাদের অনেকের মধ্যে একটা বদ্ধমূল ধারণা রয়েছে, একটা ভুল ধারণা রয়েছে। আমরা অনেকেই মনে করি যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। না, সমকোণী ত্রিভুজ শব্দটি এসেছে সমকোণ থেকে। সমকোণ মানে 90 ডিগ্রি। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে তাকে সমকোণী ত্রিভুজ বলা হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছ। সমকোণী ত্রিভুজ মানে কখনোই সবগুলো কোণ সমান হবে না। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয় বিধায় একে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণটাকে এরকম স্কয়ার শেপ বা বর্গ শেপ দিয়ে সবসময় প্রকাশ করা হয়। সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহু থাকে এই বাহুটাকে বলা হয় অতিভুজ। এটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু বা সর্ববৃহৎ বাহু। এটাও তোমরা পয়েন্ট করে রেখে দিতে পারো। এটা প্রায় সময় এমসিকিউতে জিজ্ঞাসা করা হয় যে একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি। একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে তার অতিভুজ। সমকোণ সংলগ্ন যেই বাহুটি নিচের দিকে থাকে বা আনুভূমিক বরাবর থাকে তাকে ভূমি বলা হয়, এবং সমকোণ সংলগ্ন যেই বাহুটি উলম্ব বরাবর থাকে বা দাঁড়িয়ে থাকে তাকে আমরা লম্ব বলে থাকি। এগুলোকে ভিন্ন ভিন্ন নামেও অবহিত করা হয়। যেমন ভূমিকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু, এবং লম্বকে আমরা বলতে পারি বিপরীত বাহু। তাহলে ভূমির আরেক নাম হচ্ছে সন্নিহিত বাহু এবং লম্বের আরেক বাহুর নাম হচ্ছে বিপরীত বাহু। নামগুলো একটু বড়, মনে রাখতে কষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের এগুলো মনে রাখার দরকার নেই। আমরা ভূমি এবং লম্ব দিয়ে মনে রাখলেই হয়ে যাবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি পরিবর্তিত হতে পারে। এই আলোচনাটা আমরা কিছুক্ষণ পরে সামনের দিকে করব। এখন ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে 6টি। 6টি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে ত্রিভুজের এই 3টি বাহুর সম্পর্ক রয়েছে। সম্পর্কগুলো মনে রাখার জন্য আমরা একটা কবিতার সাহায্যে মনে রাখতে পারি। কবিতাটা কি? সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এখানে প্রত্যেকটি শব্দই এক একটি অর্থ বহন করে। তোমরা ইতিমধ্যে আশা করি বুঝতে পেরেছ। সাগরের প্রথম শব্দ দন্তাস্য, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা সমান সমান। লবণের প্রথম শব্দ ল থেকে আমরা পেয়ে যাচ্ছি লম্ব। অনেকের প্রথম অক্ষর স্বরেও থেকে আমরা পেয়ে যাচ্ছি অতিভুজ। অর্থাৎ সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। একইভাবে কবরে ভূত অনেক, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস থিটা ইকুয়ালস টু ভূতের ভূমি অনেকের অতিভুজ। অর্থাৎ কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ট্যাতে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। আবারও বলছি সাইন থিটা ইকুয়ালস টু তাহলে আমরা পেয়ে যাচ্ছি লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি লম্ব বাই ভূমি। তিনটা অনুপাত জানা থাকলে পরের তিনটা অনুপাত বের করা খুবই সহজ হয়ে যায়, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত সমূহ একে অপরের বিপরীত হয়ে থাকে। যেমন সাইন থিটা হচ্ছে কসেক থিটার বিপরীত, তাহলে আমরা বলতে পারি কসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু যদি লম্ব বাই অতিভুজ হয়ে থাকে তাহলে কসেক থিটা ইকুয়ালস টু হয়ে পেয়ে যাচ্ছি আমরা অতিভুজ বাই লম্ব। আবার কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ হয়ে থাকলে সেক থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে অতিভুজ বাই ভূমি। একইভাবে কট থিটা ইকুয়ালস টু ভূমি বাই লম্ব।
আমরা এই সূত্রগুলো একটি খাতায় বা একটি পেজে সুন্দর করে নোট করে ফেলবো, তাহলে আমাদের অঙ্ক করার সময় এই উপাত্তগুলো কাজে দিবে। এরপরে আসি আমরা দ্বিতীয় কনসেপ্টে। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে সমকোণী ত্রিভুজ বিষয়ক যে কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে এদের বাহু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুইটি বাহুর মাপ দেওয়া থাকে, তৃতীয় বাহুর মাপটা দেওয়া থাকে না। যদি আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সিকোয়েন্স বা ধারাগুলো যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বাহুগুলোর মান বের করতে হয় না, ফলে আমাদের অনেকটুকু সময় সেভ হয়ে যায়। কতটুকু সময় সেভ হয় তা আমরা এমসিকিউ করতে গেলে আমরা বুঝতে পারবো। সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত সমূহ কি কি হতে পারে? 3, 4, 5 হতে পারে, 6, 8, 10 হতে পারে, 5, 12, 13 হতে পারে, 1, 1, √2 হতে পারে এবং 1, √3, 2 হতে পারে। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমাদের যেটা মনে রাখতে হবে, এখানে তৃতীয় যেই বাহুর অনুপাতগুলো দেওয়া আছে এরা সবাই অতিভুজ নির্দেশ করে, এরা সবাই অতিভুজ নির্দেশ করে, এবং প্রথম যে দুইটি করে অনুপাত আছে এরা যথাক্রমে লম্ব এবং ভূমি নির্দেশ করে, লম্ব এবং ভূমি নির্দেশ করে। তবে ভূমি এবং লম্ব কখনোই কনস্ট্যান্ট বা ধ্রুবক নয়, এরা পরিবর্তিত হতে পারে। অর্থাৎ কোনো ত্রিভুজের লম্ব 3 একক হতে পারে, ভূমি 4 একক হতে পারে, ঠিক বিপরীতভাবে ভূমি 4 একক হতে পারে, লম্ব 3 একক হতে পারে, কিন্তু অতিভুজ 5 একক এটা ধ্রুব থাকবে। এই অনুপাতগুলো খাতায় আমরা তুলে ফেলবো এবং মুখস্থ রাখার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কে অনেক সাহায্য হবে। এদের ব্যতিক্রমও কিছু আছে, সবসময় যে এগুলো দিয়ে থাকবে এরকম নয়, তবে বেশিরভাগ বোর্ড কোয়েশ্চেনগুলোতেই দেখা গিয়েছে এই অনুপাতগুলো থেকে প্রশ্ন করা হয়, যার ফলে আমরা যদি অনুপাতগুলো মুখস্থ করি তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ বা ভূমি লম্ব বের করার যে প্রবণতা আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমাদের সময়ের যথেষ্ট সেভ হবে। আমাদের বারবার মনে রাখতে হবে এমসিকিউ সলিউশন করার জন্য যতটুকু দরকার সময় সেভ করতে হবে। 30টা এমসিকিউ এর জন্য 30 মিনিট সময়, এখানে কিন্তু বেশ 3-4টা ম্যাথ থাকে যেগুলো খুব বড় হয়, এগুলো সলিউশন করতে 1 মিনিটের বেশি সময় চলে যায়। এজন্য আমাদের অন্য এমসিকিউগুলো থেকে সময় সেভ করে সময়ের মধ্যে একটা সময়ের সেভ করে সময়ের মধ্যে এমসিকিউ শেষ করার চেষ্টা করতে হবে। আশা করি সবাই এই দুটি কনসেপ্ট নোট করে নিয়েছো। আমরা এখন চলে যাচ্ছি এই দুইটি কনসেপ্টের উপর ভিত্তি করে কিছু এমসিকিউ সলিউশন করার চেষ্টা করি। আমরা প্রথমেই বলে দিচ্ছি, এখানে আমরা যে এমসিকিউগুলো করছি সেগুলো বিভিন্ন স্কুল এবং বোর্ড কোয়েশ্চেনের আলোকে দেওয়া, যাতে করে তোমাদের তোমরা যখন টেস্ট পেপার থেকে বা বিভিন্ন সাপ্লিমেন্ট থেকে যখন এমসিকিউ সলিউশন করবা, যাতে তোমাদের এখানে তোমরা একটু হেল্প পাও। চলো আমরা শুরু করি। এখানে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটাকে বলা হচ্ছে ভূমি, এটাকে বলা হচ্ছে লম্ব, এবং এটা হচ্ছে সমকোণের সাইন। তাহলে খেয়াল করে দেখো বন্ধুরা, এখানে সমকোণী ত্রিভুজের লম্ব আমাদের দেওয়া আছে, ভূমিও আমাদের দেওয়া আছে, তাহলে কি দেওয়া নেই? অতিভুজ দেওয়া নেই। তাহলে যে দুটা বাহুর মান দেওয়া আছে সেই দুটা বাহুর মান একটু লক্ষ্য করো, এটা আছে 3 একক, এটা আছে 4 একক। তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজের সিকোয়েন্সগুলো লক্ষ্য করেছিলাম সেখান থেকে আমরা দেখতে পাই যে একটা বাহু যদি 3 হয় আর একটা বাহু যদি 4 হয়, তাহলে ওর বলতে পারি আমরা যে তৃতীয় বাহুটা 5 একক হবে। কত হবে? তৃতীয় বাহুটা 5 একক হবে। পিথাগোরাসের এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার পড়লো না, আমরা সরাসরি মুখস্থভাবে বলে দিতে পারলাম। তাহলে এখানে 3, 4, 5 অনুপাত লক্ষ্য রাখতে হবে, 3, 4, 5। এখানে বৃহত্তম বাহুটা ছিল 5 একক, 5 সেটা অতিভুজ হতে হবে। ওকে, এখন আমরা প্রশ্নে চলে যাই। দেখো, প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে সাইন বি এর মান কত। এই চিত্রটার মধ্যে সাইন বি এর মান কত। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটু যদি লক্ষ্য করো, সাইন বি এর মান বের করতে বলেছে। অনুপাতের সাথে যেই কোণের মান উল্লেখ করা থাকে আমাদের সেই কোণের সাপেক্ষে কি করতে হবে? মান বের করতে হবে। এখন খেয়াল করে, এখানে কোণের মান দেওয়া আছে বি। আমরা খেয়াল করব যে কোণ বিটা কি ভূমি বরাবর আছে নাকি লম্ব বরাবর আছে। এখানে খেয়াল করো, ভূমি বরাবর লাইন হচ্ছে এইটা, ভূমি বরাবর কোণের মান দেওয়া আছে কোণ সি, কিন্তু আমাদের কাছে বের করতে বলছে কোণ বি। যেই কোণের সাপেক্ষে আমাদের বের করতে বলবে সেই কোণটা আমরা ভূমি বরাবর রাখার চেষ্টা করব,
কিন্তু ভূমি বরাবর দেখো আমাদের কিন্তু কোণ বি নাই। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আমরা কি করব, প্রশ্নটাকে এরকম একটু ঘুরিয়ে নিব। একটু ঘুরিয়ে নিলে তাহলে দেখো কোণ বিটা নিচে নেমে আসছে। এটাকে এখন আমরা ভূমি ধরে নিব। যারা বুঝোনি তারা আরেকবার একটু ভালো করে খেয়াল করো। আমাদের যে কোণের সাপেক্ষে অনুপাতের মান বের করতে বলবে সেই কোণটা সবসময় ভূমি বরাবর রাখার আমরা চেষ্টা করি। কিন্তু এখানে দেখো আমাদের প্রদত্ত কোণ হচ্ছে কোণ বি, কিন্তু আমাদের ভূমি বরাবর কোণ হচ্ছে কোণ সি। তাহলে এটা সমাধানযোগ্য নয়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিলে যে কোণ বিটা আমাদের দরকার ছিল, কোণ বিটাকে আমরা এরকম ভূমি বরাবর নিয়ে আসবো। এখন খেয়াল করো, ভূমি বরাবর যখন আমরা নিয়ে আসবো, চিত্র যখন ঘুরানো হয় তখন লম্ব এবং ভূমি পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ ভূমি লম্ব হয়ে যায় আর লম্ব হচ্ছে ভূমি হয়ে যায়। লক্ষ্য করো, এখানে আগে 3 এর যে মানটা ছিল সেটা ছিল লম্ব, কিন্তু এখন দেখো এটা হয়ে গেছে ভূমি, আর লম্ব হয়ে গেছে 4। কিন্তু অতিভুজের মানটা ফিক্স থাকবে, অতিভুজ 5 5ই থাকবে। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এখন আমার লম্ব হয়ে গেছে 4 একক, ভূমি হয়ে গেছে 3 একক, অতিভুজ হয়ে গেছে 5 একক। আমরা কার মান বের করতে চাচ্ছি? সাইন বি এর মান। এখন আমরা কবিতার মধ্যে কি পড়েছিলাম? সাইন মানে কি? সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। তাহলে চিত্র থেকে খেয়াল করি, সাগরে এই হচ্ছে আমার লবণ বা লম্ব, আর এই হচ্ছে আমার অনেক। সাগরে লবণ অনেক। তাহলে লবণ মানে কি? লম্ব 4 একক পেয়ে গেলাম, আর অনেক মানে অতিভুজ 5 একক পেয়ে গেলাম। তাহলে আমার সাইন বি এর মান হচ্ছে 4/5। তাহলে এটা আমাদের যে অপশনে আছে সেই অপশনটার মধ্যে আমরা টিকমার্ক দিয়ে দিই। তাহলে 4/5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। যদি আমরা এটা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে করতে যেতাম তাহলে আমাদের কি করা লাগতো সেই অপশনটা আমরা একটু দেখে নিই। পিথাগোরাসের ফর্মুলা কি বলতেছে? পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। পিথাগোরাসের উপপাদ্যের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের বিসি স্কয়ারের মান হয়ে যাচ্ছে, এবি এর মান আমরা পাচ্ছি 3 স্কয়ার, এসি এর মান আমরা পেয়ে যাচ্ছি 4 স্কয়ার। স্কয়ার আমরা সাইড চেঞ্জ করলে এখানে রুট চলে আসতেছে, 3কে স্কয়ার করলে হয়ে যায় 9, 4কে স্কয়ার করলে হয়ে যায় 16, 16 আর 9 যোগ করলে পেয়ে যাচ্ছি 25, 25কে রুট করলে হচ্ছে 5। উত্তর সেই একই, কিন্তু এখানে তোমাকে একটা ম্যাথ করে অতিভুজের মানটা বের করা লাগলো। কিন্তু এখানে যদি আমাদের সিকোয়েন্সটা মনে থাকে তাহলে আমরা ম্যাথ না করেই সরাসরি উত্তরটা বের করতে পারছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এর পরের প্রশ্নে চলে যাই। এখানে লক্ষ্য করো, একটি ত্রিভুজ আমাদেরকে দেওয়া আছে। ত্রিভুজের এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, লম্বের পরিমাণ দেওয়া আছে 1 একক, ভূমির পরিমাণ দেওয়া আছে √3 একক। এই কোণটাকে ধরা হয়েছে থিটা, এটা একটা সমকোণী ত্রিভুজের সাইন। এখন লক্ষ্য করো, আমরা যে সিকোয়েন্সটা দেখেছিলাম ওই সিকোয়েন্সে কিন্তু 1 এবং √3 একটা টপিক ছিল। 1 √3, যদি এটা 1 একক হয়, এটা √3 একক হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে 2 একক। অতিভুজের দৈর্ঘ্য 2 একক। তাহলে আমরা অতিভুজটা পেয়ে গেলাম। এখন দেখি প্রশ্ন আমাদের কাছে কি কি জানতে চেয়েছে। জানতে চাচ্ছে থিটা ইকুয়ালস টু যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হাফ। আচ্ছা, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি দেওয়া আছে এখানে মানটা। আমরা যারা ত্রিকোণমিতির অ্যাডভান্স কোয়ালিটিতে আছি বা ত্রিকোণমিতি সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে, আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হাফ হয়। তো যারা এই জিনিসটা জানি তারা খুব সহজে এটা বলে ফেলতে পারতেছি। কিন্তু যদি আমরা না জানি যে সাইন 30 ডিগ্রির মান হাফ হয় তাহলে কোনো সমস্যা নেই, আমরা এই চিত্র হতে এটার মান আমরা চেক করতে পারবো। দেখো, এখানে আমাদের জানতে চাওয়া হচ্ছে সাইন থিটা, সাইন থিটা অর্থাৎ সাইন অনুপাতের মান বের করতে হবে। তাহলে কবিতায় আমরা চলে যাই, সাইন মানে সাগরে লবণ অনেক, লবণ অনেক। লবণ মানে হচ্ছে লম্ব, তাহলে 1 পেয়ে গেলাম, আর অনেক মানে হচ্ছে অতিভুজ, তাহলে 1/2। তো আমাদের এখানে 1/2 দেওয়া আছে, তার মানে এটা উত্তর ঠিক। এরপরে আসি কস থিটা। কস থিটা, তাহলে ফর্মুলায় চলে যাই।
কস থিটা মানে ছিল কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, ভূত অনেক, অর্থাৎ √3/2। তার মানে এটা উত্তর ঠিক আছে। আমরা এখন তৃতীয় অপশনে চলে যাই। তৃতীয় অপশনে আমাদের দেখাতে বলছে যে 1 + tan² θ = 4/3। এটা তাহলে আমরা কিভাবে সলিউশন করতে পারি? দেখো এখানে 1 এর মতো আমরা লিখে দিলাম, প্লাস এখানে আছে tan²। আচ্ছা, স্কোয়ারটা আমরা আপাতত কিছুক্ষণের জন্য রেখে দিই, আমরা tan চিন্তা করি। tan শব্দটার মানে হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্বা ভূত, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 1/√3 লম্বা ভূত। এখন এখানে ট্যানের মাথায় কি ছিল? স্কোয়ার ছিল, তাহলে আমরা এখানে একটা স্কোয়ার অ্যাপ্লাই করে দিলাম। এখন এটা আমরা হিসাব করি, হিসাব করলে আমরা কি পেয়ে যাচ্ছি? 1 প্লাস স্কোয়ার অ্যাপ্লাই করলে 1/√3 কে যদি আমরা স্কোয়ার করি পেয়ে যাচ্ছি শুধু 3। এখন যদি যোগ করি আমরা লসাগু করলে এখানে আমরা 3 পেয়ে যাচ্ছি, 3 1 3, আর এখানে 1 যোগ করলে পেয়ে যাচ্ছি আমরা 4/3। তাহলে এটা আমাদের মান ঠিক আছে। তাহলে নিচের কোনটি সঠিক? 3টাই আমাদের সঠিক। এখানে আমরা এটা ঠিক করে দিই। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা বারবার রিভাইন্ড করে দেখে নিতে পারে। আসো আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোন 3টি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? আমাদের প্রতিটি প্রশ্নে প্রতিটি অপশনে দেখো 3টি করে বাহুর অনুপাত দেওয়া আছে। এক্ষেত্রে আমরা সরাসরি সেই আমাদের সিকোয়েন্সটা মুখস্থ থাকলে দেখো আমরা কোনো রকম ম্যাথ না করে আমরা সরাসরি উত্তরটা বলে দিতে পারবো। আমরা দেখি আমাদের সিকোয়েন্সে কি কি আছে। 2 3 6, এটা কিন্তু আমরা আমাদের সিকোয়েন্সে পাইনি। এরপরে দেখো 4 5 6 আছে, 4 5 6 আমাদের সিকোয়েন্সে ছিল না, 3 4 8ও ছিল না, আমাদের সিকোয়েন্সে ছিল 3 4 5। সো এটা যেহেতু আমাদের অপশনে আছে এটা আমরা টিক মার্ক দিয়ে দিই, কোনো রকম ক্যালকুলেশন করার দরকার নাই। পরিচিত অনুপাত যদি হয় তাহলে কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই আমরা কি করব? দেখার সাথে সাথে অপশনে টিক মার্ক দিয়ে দিব। আর যদি আমাদের অপরিচিত থাকে তাহলে সেক্ষেত্রে কি করণীয় সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, কোণ সি কে এখানে থিটা ধরা হয়েছে, ভূমির পরিমাণ দেওয়া আছে 2 এবং লম্বের পরিমাণ দেওয়া আছে 2√2। দেখো পরবর্তী ক্লাসে যাওয়ার দরকার হয়নি, আমরা পরবর্তী প্রশ্নেই পেয়ে গেছি যে পরিচিত অনুপাত যদি না হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করব। এখানে দেখো দুইটা বাহুর পরিমাণ দেওয়া আছে 2 এবং 2√2, এরকম কিন্তু কোনো অনুপাত আমাদের সিকোয়েন্সের মধ্যে বা ধারার মধ্যে ছিল না, তাহলে এই ক্ষেত্রে আমরা করব। আচ্ছা ঠিক আছে, যদি আমাদের এরকম অপরিচিত সিকোয়েন্স চলে আসে তাহলে আমরা যে অতিভুজটা আদতেও দরকার কিনা, আমাদের প্রশ্নের সাথে এই অতিভুজটা দরকার আছে কিনা আগে সেই জিনিস প্রশ্নটা পড়ে আগে দেখে নিবা। এখানে আগে আমরা প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নে জানতে চেয়েছে চিত্রে tan θ ডট বা tan θ ইন্টু cot θ এর মান কত। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, ট্যান মানে কি ছিল? টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্বের পরিমাণ আর ভূমির পরিমাণ দরকার, এই দুইটা পরিমাণ তো আমাকে দেওয়া আছে। তারপরে আছে cot θ, cot মানে হচ্ছে কি ট্যানের উল্টা, অর্থাৎ ট্যান বের করার জন্য যদি লম্ব বাই ভূমির দরকার হয় তাহলে কটের জন্য ভূমি আর লম্বের দরকার, ভূমি আর লম্ব আমাকে এখানে প্রোভাইড করা আছে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে প্রশ্নের জন্য অতিভুজের কোনো দরকারই পড়ছে না, যেটা আমার দরকার নেই সেটা আমি কেন বের করে আমার সময়টা নষ্ট করতে যাব। সো আমি এটা অতিভুজ বের করব না, অর্থাৎ আমার এখানে অপরিচিত অনুপাত হওয়া সত্ত্বেও আমার কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো আমাদের মূল প্রশ্নে ফেরত আসি। জানতে চেয়েছে tan θ ইন্টু cot θ এর পরিমাণ কত। তোমরা যদি এটা সলিউশন করতে চাও তাহলে তোমাদের সলিউশনের পদ্ধতিটা দেখাই দিচ্ছি। দেখো আমাদের বের করতে বলেছে tan θ ডট cot θ। তাহলে খেয়াল করো, tan মানে কি ছিল? লম্ব বাই ভূমি, এই হচ্ছে আমাদের লম্বের পরিমাণ, এটা হচ্ছে আমাদের ভূমির পরিমাণ, তারপরে ডট। এখন ট্যান মানে যদি হয় লম্ব বাই ভূমি তাহলে কট মানে হবে ভূমি বাই লম্ব, জাস্ট উল্টে দিবা। দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে দেখো আমরা এটা কেটে দিতে পারি, কাটলে তাহলে আমাদের উত্তর চলে আসতেছে 1। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা গেল সলিউশনের পথ। এখন যদি আমরা সলিউশন না করে সরাসরি যদি বলতে চাই যে না আরেকটু সময় আমরা সেভ করব, সেই সময়টা বাঁচিয়ে আমরা কিভাবে সলিউশন করতে পারি সেটার একটা অপশন আছে। তবে সেক্ষেত্রে নির্ভর করতেছে তোমাদের অবজারভেশন ক্ষমতার উপরে। তোমরা প্রশ্নটা যদি একটু ভালো করে অবজার্ভ করবো তাহলে দেখো এখানে দেওয়া আছে tan θ, এখানে দেওয়া আছে cot θ। ট্যান এবং কট পরস্পরের বিপরীত অনুপাত,
ট্যান এবং কট কি পরস্পরের বিপরীত অনুপাত। যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এদের মধ্যে 3টা অপর 3টার হচ্ছে বিপরীত অনুপাত। যদি এরকম প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে একটা অনুপাত এবং তার বিপরীত অনুপাত কোণ যদি সেম হয়, বিষয়টা খেয়াল করো, এখানে কোণ একই রকম হতে হবে। এখানে যদি থিটা হয় তাহলে এখানেও থিটা হতে হবে। এখানে সি আছে, এখানে বি আছে, তাহলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। লক্ষ্য রাখতে হবে প্রশ্ন অবজার্ভ ভালো করে প্রশ্ন আগে অবজার্ভ করে নিবা। এখন খেয়াল করো, আমি কোনো রকম ম্যাথ সলিউশন করতে চাচ্ছি না, সরাসরি এটার উত্তর চাচ্ছি। তাহলে কিভাবে করব? এখানে আছে ট্যান থিটা, এখানে আছে কট থিটা, যেহেতু দুইটা পরস্পরের বিপরীত অনুপাত, তাহলে দেখো মান না বসিয়ে আমরা অঙ্কটা করে করতে পারি। ট্যান থিটা ডট কট থিটা, খেয়াল করো এখানে পাচ্ছি আমরা ট্যান থিটা ডট কট থিটা, মানে কি 1/ট্যান থিটা। সো এটা কাটা চলে যাচ্ছে, মান আমার চলে আসতেছে 1। সো এখানে সলিউশনের কোনো দরকার পড়তেছে না। ঠিক একইভাবে ধরো আমাদের বললো যে সাইন থিটা ডট কসিক থিটার ভ্যালু কত। যেহেতু সাইন থিটা এবং কসিক থিটা পরস্পরের বিপরীত, সো এইটার উত্তরও আসবে আমাদের 1। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে লক্ষ্য করো, এরকম প্রশ্ন ত্রিকোণমিতির জন্য খুবই একটি পপুলার একটি প্রশ্ন বলতে পারো, প্রায় সময় আসে, বিভিন্ন মান দিয়ে আসে। আচ্ছা, এখানে দেখো আমাদের প্রথমে মান দেওয়া আছে ট্যান থিটা ইকুয়ালস টু 4/5। ট্যান থিটা ইকুয়ালস টু 4/5 একটা মান আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রথমে আগে এই মানটা নিয়ে কাজ করে নিব। ট্যান থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 4/5। এখন কবিতাটা একটু মনে করার চেষ্টা করি আমরা। ট্যান মানে কি ছিল? ট্যারা লম্বা ভূত, ট্যারা লম্বা ভূত। অর্থাৎ এখানে আমি পেয়ে যাচ্ছি লম্বের পরিমাণ হচ্ছে 4 একক আর ভূমির পরিমাণ হচ্ছে 5 একক। যেহেতু আমরা এটা এমসিকিউ সলিউশন করতেছি, সো এত ডিটেইলসে লেখার দরকার নেই, যতটুকু শর্টে করা যায়। লম্বের পরিমাণ 4 একক পেয়ে যাচ্ছি, ভূমির পরিমাণ 5 পেয়ে যাচ্ছি। এখন আমরা অতি উৎসাহিত হয়ে বলবো তাহলে তো অতিভুজের মান 3 একক হবে, তাই না? যেহেতু আমরা সিকোয়েন্সের মধ্যে পড়েছি যে অতিভুজ সমান সমান মানে সিকোয়েন্সের মধ্যে দেওয়া ছিল 3 4 5 হবে। ঠিক আছে, কথা এটা সত্য, কিন্তু আরেকটা বিষয় আমরা লক্ষ্য রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বড় হতে হবে। এখন লক্ষ্য করো, তুমি এখানে অতিভুজের মান সিকোয়েন্স অনুযায়ী বলতেছো 3 একক, কিন্তু এখানে লম্ব আর ভূমির পরিমাণ যথাক্রমে 4 আর 5 একক। লম্ব এবং ভূমির পরিমাণ কখনোই অতিভুজের চেয়ে বড় হতে পারে না, অর্থাৎ এখানে অতিভুজের পরিমাণ 3 একক হচ্ছে না। সুতরাং এটা সিকোয়েন্সের বাইরে চলে গেছে বা ধারার বাইরে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে এটা আমরা মুখস্থ না করে আমাদের কি করতে হবে? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে মান বের করার চেষ্টা করতে হবে। তাহলে চলো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি। আমরা কি বের করতে চাচ্ছি? অতিভুজ বের করতে চাচ্ছি। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি আবারও বলছি, এটা যেহেতু আমরা এমসিকিউ সলিউশন করতেছি, সো এখানে পূর্ণাঙ্গ রূপ লিখে সময় নষ্ট করার কোনোই মানে হয় না। যদি তোমরা সূত্রটা মুখস্থ থাকে তাহলে সরাসরি ক্যালকুলেটরের মধ্যে মান বসায় দিয়ে তোমরা মান নিয়ে আসবা। দেখো তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অতিভুজ, স্কয়ারটা এই পাশের করে দিলাম, রুট হয়ে গেল। লম্বের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 4, তার মাথায় স্কয়ার, প্লাস ভূমির পরিমাণ পেয়ে যাচ্ছি আমরা 5, 5-এর মাথায় স্কয়ার। এখানে মুখোমুখি হিসাব করার কোনো দরকার ছিল না, তোমরা ক্যালকুলেটরে বসাই দিতে পারতা। কিন্তু যারা ক্যালকুলেটর ব্যবহার করতে আগ্রহী নও, আসলে আগ্রহী নও কথা বলতে কিছু নাই, এমসিকিউ সলিউশন করতে হলে ক্যালকুলেটর তোমাদের লাগবে। ক্যালকুলেটরটা দিয়ে করলে তোমাদের সলিউশন দেখা যায় খুব দ্রুত শেষ হয়ে যায়। তো এখন দেখো 4 4 আর 16, আর এটা আমরা পেয়ে যাচ্ছি 5 5 আর 25, 16 আর 25 যোগ করলে হয়ে যাচ্ছে 41, রাইট? তাহলে অতিভুজের মান আমরা পেয়ে গেলাম √/41। এখন চলো আমরা দেখি অঙ্কটা। এখানে আমাদের মান বের করতে বলছে cosec থিটা ডিভাইডেড বাই cot থিটা। এখন কথা হচ্ছে কি, তোমরা যদি cosec থিটা বাই cot থিটা বের করতে চাও তাহলে সেটা একটু সময় সাপেক্ষ বিষয়। আমরা cosec থিটা বাই cot থিটা এইভাবে বের না করে আমরা এই জিনিসটাকে একটু সরলীকরণ করে নিই, তাহলে আমাদের জন্য করতে হয়তো আরেকটু সুবিধা হবে। খেয়াল করো, cosec থিটা মানে কি? আমরা জানি cosec মানে হচ্ছে 1/sin থিটা, যেহেতু একটা আরেকটার বিপরীত, ডিভাইড বাই cot থিটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে cot থিটা ইকুয়ালস টু হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন দেখো এখান থেকে আমরা sin থিটা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে তাহলে কি থাকতেছে? 1/cos থিটা। যারা এই জিনিসটা বোঝেনি তাদের জন্য একটু বলতেছি, খেয়াল করো, 1/sin থিটা যদি আমরা ঠিক রাখি, আমরা জানি ভাগের সময় গুণ দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে দিতে হয়। তাহলে নিচের ভগ্নাংশ যদি আমরা উল্টে দিই তাহলে এখানে দেখো কি থাকতেছে? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে দেখো উপর নিচে এখানে sin থিটা কাটা। সো এটা যদি আমরা একটু মনে রাখি তাহলে এখান থেকে আমরা সরাসরি কেটে দিতে পারবো যে sin থিটা নিচে আছে, তাহলে এখানে কেটে দিলাম। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 1/cos থিটা, রাইট? এখন 1/cos থিটা মানে কি? sec থিটা। 1/cos থিটা মানে কি?
সেক থিটা। এখন দেখা গেছে আমরা তো কবিতা মুখস্থ করছি, কবিতার মধ্যে তো কস ছিল, সেক তো আর ছিল না। সেক্ষেত্রে ঠিক আছে, তাহলে আমরা সেক থিটা দিয়ে করবো না, আমরা কসের ভিতরে চলে যাই। কস মানে কি ছিল? কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। তাহলে এখানে লক্ষ্য করো ভূমির পরিমাণ কত বলতেছে? 5। অনেক মানে কি? অতিভুজ। অতিভুজের পরিমাণ আমরা কত পেয়েছি? √41। তাহলে কস থিটার ভ্যালু যদি 5/√41 হয়, তাহলে সেক থিটা কি হবে? অবশ্যই তার উল্টো হবে। তাহলে উল্টো আমরা পেয়ে যাচ্ছি √41/5। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নম্বর। আবার এটা শর্টকাটটা আবার একটু বলে দিচ্ছি কিভাবে আমরা করতে পারি। প্রথমে এখানে ট্যান মানে হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি? কবিতা অনুযায়ী টেরা লম্বা ভূত, লম্বের পরিমাণ 4 একক, ভূমির পরিমাণ 5 একক। সিকোয়েন্স মিলল না, তাই হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজের পরিমাণটা বের করে নিলাম। বের করার পরে আমাদের যে রাশিটার মান বের করতে বলা হয়েছিল সেই রাশিটাকে একটু সরলীকরণ করে নিলাম। সরলীকরণ করলে আমরা মান পেয়ে যাচ্ছি 1/cos থিটা। cos থিটার কবিতা অনুযায়ী cos থিটার পরিমাণ কি হবে? কবরে ভূত অনেক, সেই হিসেবে আমরা মান পাচ্ছি 5/√41। তাহলে 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা। এটাকে জাস্ট উল্টে দিব, উল্টে দিলে আমরা পেয়ে যাচ্ছি √41/5। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এইটা এবং এটা বলতে গেলে প্রায় সমগোত্রীয় প্রশ্ন, একটু ভিন্ন। দেখো এরকম প্রশ্ন রিসেন্ট ইয়ারে আসতে দেখা গেছে। এখানে প্রশ্নটা দেওয়া আছে 2 sin থিটা ইকুয়ালস টু 1। 2 sin থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? এখন আমাদের যেই মানটা দেওয়া আছে আমরা সেই মানটা নিয়ে আগে একটু কাজ করি। দেখো এখানে আমাদের দেওয়া আছে 2 sin থিটা ইকুয়ালস টু আমাদের ভ্যালু হচ্ছে 1। এখন 2 এখানে গুণ অবস্থায় আছে, সাইড চেঞ্জ করে দিই, তাহলে sin থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হাফ। এরকম একটা ভগ্নাংশ চলে আসলো। এখন আমরা কবিতার মধ্যে চলে যাই। দেখো সাইন মানে কি ছিল? সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তাহলে এখানে লম্বের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 1 একক, আর অতিভুজের পরিমাণ পেয়ে যাচ্ছি 2 একক। এখন লক্ষ্য করো আমাদের যে সিকোয়েন্সটা ছিল, সিকোয়েন্সের মধ্যে কিন্তু 1 এবং 2, এখানে অতিভুজ কিন্তু 2 একক, লম্বের থেকে বড়। এরকম একটা সিকোয়েন্স কিন্তু আমাদের ছিল। সেই সিকোয়েন্সটা কি ছিল বলো তো? 1√3 2, 1√3 2, এরকম একটা সিকোয়েন্স আমাদের ছিল। তাহলে দেখো লম্বের পরিমাণ যদি 1 একক হয়, অতিভুজের পরিমাণ যদি 2 একক হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি। ভূমির পরিমাণ আমরা পেয়ে গেলাম √3, সলিউশন করার দরকার পড়লো না। এখন আমরা প্রশ্নে ফেরত যাই। প্রশ্নে কার মান জানতে চেয়েছে? cos স্কয়ার থিটা। স্কয়ারটা আমরা কিছুক্ষণ রেখে দিই, cos থিটা বের করি। cos মানে কি? কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। তাহলে ভূমির পরিমাণ আমরা কত পাইলাম? √3। কবরে ভূত অনেক বসাবো। এখন অনেক মানে কি? অতিভুজ। অতিভুজের পরিমাণ আমরা পেয়ে গেছি 2, বসাই দিলাম। তাহলে cos থিটার পরিমাণ হয়ে গেল √3/2। এখন এটার মাথায় স্কয়ার ছিল, তাহলে এখানে উভয় পক্ষকে আমরা স্কয়ার করে দিব। স্কয়ার করলে কত হচ্ছে? স্কয়ার রুটে কাটা, এখানে পেয়ে গেলাম 3, আর এখানে 2 দুগুণী 4। তাহলে আমাদের cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 3/4। আশা করি এখানে যে কয়টি এমসিকিউর কথা আলোচনা করা হলো, সবাই কিছু না কিছু হলো আশা করি তোমাদের সাহায্য করবে। তোমরা এই ক্লাসটা দেখে বাসায় এরকম সেম টাইপের প্রশ্ন তোমরা টেস্ট পেপার খুঁজে অথবা গাইড থেকে এরকম কিছু প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো। তাহলে আশা করি তোমাদের এই জিনিসটা মাথায় থাকবে যে কোথায় কোন শর্টকাট ট্রিকটা ব্যবহার করতে হবে। আজকের পর্বে এতটুকুই থাকলো। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা ত্রিকোণমিতির আরও কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আসসালামু আলাইকুম।